প্রথামাফিক গান শিখে গায়ক হননি বলে শচীদুলাল দাসের নাম শোনেননি সাধারণ মানুষ, কিন্তু প্রথামাফিক গান শিখে যারা বিখ্যাত হয়েছেন তারা কিন্তু সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন নম্র স্বভাবের এই মানুষটিকে। কারণ বাংলা গান নিয়ে শচীদুলাল বাবুর গবেষণা, বাংলা গানের হাজার বছরের ইতিহাস নিয়ে একাধিক খণ্ডে যে বই লিখেছেন শচীদুলাল বাবু, তা বাংলা গান তো বটেই, সঙ্গীতের বিশ্ব ইতিহাসেও যে জায়গা করে নেবে তা নিয়ে সন্দেহ নেই। ধীরে ধীরে সেই গানের বিবর্তনের ইতিহাসের পাশাপাশি চর্যাপদ থেকে সুমনের গান সবই স্থান পাবে এই গবেষণামূলক গ্রন্থে। কোন সুদূর হতে আমার মন মাঝে বাণীর ধারা বহে, আমার প্রাণে প্রাণে আমি কখন শুনি না যে, কখন কি যে কহে আমার কানে কানে, কোন সুদূর হতে। শচীদুলাল দাস ১৩৪৬-এর ২৫শে বৈশাখ শিলংয়ে জন্ম। ছেলেবেলা কাটে পূর্ববঙ্গের সিলেটে। তার বাবা শ্রী জ্যোতিষচন্দ্র দাস ছিলেন সিলেট সদরের মুরারিচাঁদ কলেজের দর্শন শাস্ত্রের বিদগ্ধ অধ্যাপক ও প্রখ্যাত আইনজীবী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত অধ্যাপক দাস গীতার বাণী ও দর্শন ইংরেজিতে অনুবাদ করেছিলেন। পূর্ব পাকিস্তানে বহু ইংরেজি পত্রপত্রিকায় সেগুলি প্রকাশিত হতো, যা পরে জম্মু থেকে আ ফিউ ওয়ার্ডস অন গীতা নামে বই আকারে প্রকাশিত হয়, যার পাণ্ডুলিপি পরিবারে সংরক্ষিত। তার সিলেটের বাড়িতে তার দিকপাল সব ছাত্ররা বৈজ্ঞানিক প্রশান্ত চন্দ্র মহালনবিশ, ঐতিহাসিক নিহার রঞ্জন রায়, প্রবোধ চন্দ্র সেন, মৃণাল কান্তি দাস, পরে পরমানন্দ সরস্বতী নামে বিখ্যাত, কবি মনসুর উদ্দিন ও অশোক বিজয় রাহা প্রমুখরা সাহিত্য সঙ্গীত সভা করতেন, যেখানে শ্রী হেমাঙ্গ বিশ্বাস, হাসন রাজার পুত্র, একলামের রাজা, আরও বহু বিখ্যাত শিল্পী সমাবেশ হতো। নবীন বয়সে নির্মলেন্দু চৌধুরীও সেখানে এসে গান শুনিয়ে গেছেন। তার আরেক ছাত্র বিশিষ্ট শিল্প ঐতিহাসিক ডক্টর শোভন সোম অধ্যাপক দাসের বাড়িতেই প্রথম হাতে লেখা আঁকা বাংলা সাহিত্যপত্র বোধন ও সবুজ সম্পাদনা প্রকাশ করেন। তার সহধর্মিণী শ্রীমতী লীলাবতী দেবী ছিলেন সিলেটের প্রখ্যাত লাখাইয়ের দত্ত পরিবারের শিক্ষিতা কন্যা, সম্পর্কে উৎপল দত্তের ভাইজি, যিনি সিলেটে ভ্রমণকালে বড় সভায় রবীন্দ্রনাথের সামনে বসে তাঁরই গান গেয়ে শোনান। জ্যোতিষচন্দ্র ও লীলাবতীর কনিষ্ঠ পুত্র শচীদুলাল এভাবে ঘরেই সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ হন ও খুব ছোট বয়স থেকেই উৎকৃষ্ট মানের কবিতা ও সাহিত্য রচনায় এবং চিত্রকলায় পারদর্শী হয়ে ওঠেন। ঘরে বাংলা তারিখ ২৫শে বৈশাখেই তাঁর জন্মদিন পালিত হতো। তাঁর ভাই বোনেরা ঘরে প্রতি সন্ধ্যায় গান বাজনা ও পাঠ করতেন। বড় দাদা সুতপেশ সেতার ও এসরাজ বাজাতেন। অন্যদিকে জ্যোতিষচন্দ্রের দাদা ছিলেন ডান্ডি অভিযানের একমাত্র বাঙালি স্বাধীনতা সংগ্রামী, পরে আশ্রমিক সন্ন্যাসী শ্রী দুর্গেশচন্দ্র দাস। তাঁর স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ ভাই অধ্যাপক জ্যোতিষচন্দ্র ব্রিটিশ প্রিন্সিপাল D.E. রবার্টসের ভারত বিদ্বেষী অন্যায় আদেশ অমান্য করে রাজরোষে পড়ে কলেজে ইস্তফা দিতে বাধ্য হন। কিশোরগঞ্জে অন্য কলেজে যোগ দিতে সপরিবারে যাত্রাকালে ১৯৫০-এর রায়টে রেলপথেই জ্যোতিষচন্দ্র তৃতীয় পুত্রের সাথে নিহত হন।
অকম্পচিত্ত মা ও বড়দাদার হাত ধরে শচীদুলালের ভাই বোনেরা বাংলার মুখ্যমন্ত্রী শ্রী বিধান রায়ের উদ্যোগে ফ্লাইটে কলকাতায় এসে প্রথমে তাঁর আশ্রিত হন। মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুনর্বাসন প্রকল্পে হাবড়া অশোকনগরে ফের শূন্য থেকে শুরু হয় লীলাবতী ও তাঁর সন্তানদের জীবনযাপন। ততদিনে এই ঘটনা জানাজানি ও প্রকাশিত হলে প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরু ও সর্দার বল্লভভাই প্যাটেল লীলাবতীকে চিঠি লিখে শোক প্রকাশ করেন। অঙ্কে সাহিত্যে অসম্ভব মেধাবী শচীদুলাল মুখ্যমন্ত্রীর অনুদানেই এন্ট্রান্স পরীক্ষা দিয়ে গোবরডাঙ্গা হিন্দু কলেজে পড়া শুরু করেন। পরিবারের প্রয়োজনে কলেজে পড়া শেষ করেই বেসরকারি চাকুরিতে এক্সাইডে যোগ দেন। এরপর কেন্দ্রীয় সরকারের দূরসঞ্চার বিভাগে, সেখানে উচ্চতর অ্যাসিস্ট্যান্ট চিফ সুপারিনটেন্ডেন্ট টেকনিক্যাল পদে অবসর নেন 2000 সালে। জানা যায়, সরকারি চাকুরির শুরুর পর্ব থেকে দীর্ঘদিন উত্তরবঙ্গে তিনি চূড়ান্ত সততা ও আদর্শের সঙ্গে বামপন্থী কর্মী সংগঠন করতেন। সংগঠনের নেপথ্যে গুরুত্বপূর্ণ থিঙ্কার মেন্টরের ভূমিকাও পালন করেছেন। বহু রাজনৈতিক ও সামাজিক ঝড়ঝাপটা সামলেছেন। নকশাল আমলে প্রাণ সংশয় নিয়ে অন্তর্হিত ফেরারিও থেকেছেন। একদিকে তুলি কলমের শিল্পচর্চার সাথে অন্যদিকে রাইফেল শুটিং অবধি শিখেছেন। বহু দুর্গত মানুষের ত্রাণে, ধসে, বন্যায়, মহামারীতে যুদ্ধকালীন সেবায় ছুটে গেছেন। অনেক বিধবার বিবাহ দিয়েছেন। বহু মানুষের সমস্যা বিপদ সামলেছেন। তার সহকর্মী থেকে সার্থক সহধর্মিণী হয়ে ওঠা শ্রীমতী মমতা দাস 1963-তে দিল্লিতে জাতীয় যুব উৎসবে নির্বাচিত কত্থক নৃত্যশিল্পী ছিলেন। দুজনের অসম্ভব আত্মত্যাগে, জীবন সংঘর্ষে ছেলে মেয়েকে নিজে সব বিষয়ে পড়িয়ে মানুষ করেছেন। স্ত্রীর সঙ্গে অফিসে, আবাসনে, পারিপার্শ্বিক অঞ্চলে বহু সঙ্গীত, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেছেন শচীদুলাল বাবু। সর্বকালীন ও রেকর্ডেড বাংলা গান নিয়ে তাঁর বিস্তৃত গবেষণা দীর্ঘ গত প্রায় 35 বছরের। বাংলা গানের বিভিন্ন বিষয় ভিত্তিক বিশদ অনুপুঙ্খ তথ্য সমৃদ্ধ রচনা পশ্চিমবাংলার বিভিন্ন পত্রপত্রিকায় নানা সময়ে প্রকাশিত হয়েছে। 1997 আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়তে ব্যক্তিত্ব কলামে তাঁকে নিয়ে বড় প্রতিবেদন প্রকাশিত হলে এতদিন অন্তরালে থাকা প্রচার বিমুখ শচীদুলাল জনপরিচিতি পান। HMV RPGর মাত্র 4 মাসের সাম্মানিক অ্যাসাইনমেন্টেই তাঁদের 50,000 বাংলা গানের বিষয় ও থিম ভিত্তিক সূচি শচীদুলাল বাবু করে দিয়েছেন। আনুমানিক প্রায় 70,000 বাংলা ও অন্যান্য গানের কথা, সুর, তথ্যের বিস্ময়কর স্মৃতিশক্তির অধিকারী শচীদুলাল বাবুকে বাংলা গানের লিভিং এনসাইক্লোপিডিয়া ও লিভিং আর্কাইভ বলে শ্রদ্ধা সম্মান করেন বাংলার প্রথিতযশা শিল্পী সমাজ। তো সেই জন্য এমন একজন মানুষের কাছে চলে গেলাম এবং তাকে পাকড়াও করে নিয়ে আজকে স্টুডিওতে আমাদের মধ্যে এনে হাজির করলাম, যিনি আমাদের কাছে একজন ভীষণ প্রণম্য মানুষ, শচীদুলাল দাস। শচীদার পরিচয়টা আমি ঠিক কিভাবে দেব? আমি যদি বলি তিনি একজন বাংলা গানের চলন্ত এনসাইক্লোপিডিয়া, তাহলেও পুরোটা বলা হবে না। একজন সংগ্রাহক। আমি শচীদাকে যেভাবে চিনি, তিনি হচ্ছেন একজন গান পাগল মানুষ, গানের জন্য পাগল। শচীদা সেই জন্য আমাদের কাছে একটা আশ্রয়ের মতো। যখনই কোনো গান নিয়ে প্রশ্ন জাগে, দৌড়ে যাই শচীদার কাছে বা তাকে ফোন করি। আমরাও সেই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দিত যে আজকের আড্ডায়
সচিদাকে এনে হাজির করতে পেরেছি। বাংলা গানের উপর তার নিজে হাতে লিপিবদ্ধ বিস্তৃত গবেষণা নিয়ে বাংলার শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলিতে প্রতিবেদন এবং বাংলা বড় টিভি চ্যানেলগুলিতে ও আন্তর্জাতিক বাংলা স্যাটেলাইট রেডিওতে তার বহু সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। তো এর প্রেরণাটা বা এই উৎসাহটা আপনি কোত্থেকে পেলেন? হ্যাঁ, এর উত্তর দিতে গেলে অনেক কথা বলতে হয়। প্রথম কথাই হলো যে পারিবারিক দিকটার কথা বলা দরকার। আমার জন্ম 1939 সালে, অর্থাৎ 19 দশকের 19 শতকের 4-এর যে দশকটা, সেই দশকটায় আমি আমার ছোটবেলা, 5-এর দশকটা আরেকটু, 6-এর দশকটা আরেকটু, এইভাবে কৈশোর যৌবন এরকম ভাবে এগিয়ে যাচ্ছে। ওই সময়টাতে বিস্তর গানের কাছাকাছি হয়েছে আমি। এর জন্য আমার পরিবারের লোকেরা মানে এর কারণ ছিলেন। আমাদের বাড়িতে গ্রামোফোনের রেকর্ডে বাজত ভ্যারাইটিস গান, বিভিন্ন ধরনের গান। সে রবীন্দ্রনাথ, প্রতুল প্রসাদ, রজনীকান্ত থেকে শুরু করে দিলীপ রায়ের গান পর্যন্ত, নজরুলের গান, সব বাজত প্রচুর। এবং তৎকালীন যে গান তৈরি হয়েছে সেই সব গান অহরহ বাজত, এবং আমার পুরো ছোটোবেলাটা ওই গানের মধ্যেই কেটেছে। এছাড়া যেটা ছিল, আমাদের বাড়িতে একটু বেশি মাত্রায় রবীন্দ্র চর্চা ছিল। ওই সময়কার অন্যান্য পারিবারিক চিত্রর সঙ্গে তুলনা করে দেখেছি যে একটু বেশি মাত্রায় রবীন্দ্র চর্চা ছিল। আস্বাদ অনুভব করেছি পাশাপাশি ছোটোবেলার থেকে। এই সমস্ত মিলে একটা ধারণা তৈরি হয়েছিল যে এখানে একটা হিডেন ট্রেজার রয়েছে, এটাকে খুঁড়ে দেখতে হয়। কিন্তু কীভাবে? খুব সহজ কাজ নয়। অল্প অল্প করে দেখা শুরু করলাম। কোন সময় থেকে এই বাংলা গান শুরু হলো? বাংলা গান শুরু হলো পিছিয়ে যেতে যেতে দেখতে পেলাম যে 950 সাল ইতিহাসে, যেটা প্রথম মহিপাল বা দ্বিতীয় গোপালের সময়, সেই সময়টাতে ওই চর্যাপদ বলে গান হয়েছিল। এটা হচ্ছে বৌদ্ধ সহজজানীরা তাদের সাধনার যে গূঢ় তত্ত্ব, সেটাকে রূপকের মাধ্যমে পদ হিসেবে করেছিলেন। এবং সেই পদগুলো পরবর্তীকালে আমরা দেখেছি নেপাল রাজদরবার থেকে নিয়ে এসে এমনকি দূরদর্শনে সেগুলো পরিবেশন করা হয়েছে। তো যাই হোক, এগুলো যে গান এবং এগুলো যে ভাঙা বাংলার হলে বাংলার দাবি যথেষ্ট, এর দুয়েরই প্রামাণ্য তথ্য মিলে। এগুলোকে আপনি বাংলা গান গানই বলবেন? হ্যাঁ, প্রামাণ্য তথ্য মিলেছে, কারণ ভাষা তত্ত্ববিদরা বলেছেন সাফিসিয়েন্টলি এগুলো বাংলা। অন্য যে উড়িষ্যা বা বিহারের দাবি থাকতে পারে, কিন্তু বাংলা যথেষ্টই ভাঙা বাংলা। আর দ্বিতীয়ত এগুলোর সঙ্গে রাগ ছিল, এগুলোর সঙ্গে প্রত্যেকটি গানের মধ্যে রাগের উল্লেখ ছিল। তো সেই হিসেবে গানও বটে, বাংলাও বটে, সেখান থেকে এলো। এখন এই যে 950 সাল, তারপর থেকে 1200 বা 1200-র কিছু বেশি সময় পর্যন্ত, অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীর প্রায় মাঝামাঝি পর্যন্ত ভাঙা বাংলা চলেছে। এবং ভাঙা বাংলা কখনো এরকম কখনো ওরকম এভাবে এসছে। এমনকি যে বৈষ্ণবদের যে পদাবলী, তার মধ্যেও ভাঙা বাংলা দেখা গেছে। আর এ তো আমাদের বিদ্যাপতি মৈথিলি ভাষাতে লিখেছিলেন, যেগুলো পরবর্তীকালে মডিফাইড হয়েছিল বাংলা ইয়েতে এসে, বাংলায় আনবার পর। তো এখন চৈতন্যদেবের একটা কাল আছে। উনি 1486 সালে জন্মেছিলেন। চৈতন্যদেবের আগে এবং চৈতন্যদেবের পরে এই সময়গুলোতে আমরা দেখতে পেয়েছি যে ওই যে চর্যাপদের সময় থেকে যে কবিতা, পদ্য সাহিত্য যেটা ডেভেলপ করেছে, সেই পদ্য সাহিত্যটা এক একটা স্তর দিয়ে এগিয়ে গেছে এবং প্রত্যেক কটাতেই গান ছিল। পঞ্জির দিক বলতে আপনি কি বোঝাচ্ছেন? পঞ্জির দিক থেকে বলছি যে 1902 সালে আর কি আমাদের দেশে প্রথম গান রেকর্ড করা হয়। বিলেত থেকে গ্রামোফোন অ্যান্ড টাইপরাইটার্স কোম্পানি লিমিটেড
গেজবার্গ সাহেব এসেছিলেন, একজন ইঞ্জিনিয়ার। প্রথম গান বলতে আপনি এটা বাংলা গান বলছেন? বাংলা গান, আচ্ছা। প্রথম বাংলা গান যেটা হয়, সে দুটো গান গিয়েছিলেন দুজন নাচ গার্ড, মানে ড্যান্সিং গার্ড। তাদের নাম ছিল মিস শশীমুখী এবং মিস ফণিবালা। যে সিরিজে গান দুটো হয়েছিল প্রথম E1000, এই ছিল তার লেভেল আর কি। E1000, তারপর E100, তারপর GHI স্মল, তার সাফিক্স দিয়ে ওই 5টা-6টা লটে গান হয়েছিল। এই গান আপনি শুনেছেন? এই গান শুনেছি। এটা পাওয়া যায়, মানে যারা রেকর্ড সংগ্রহ করেন তাদের কাছে আমি দেখেওছি। তো আমার যেটা প্রশ্ন, এই যে ধরুন পুজোয় এত নতুন শিল্পীরা গান গাইছেন, তারা ভিড়ে হারিয়ে যাচ্ছে, অথচ তারাই যখন একটা রিমেক গান করছেন সেটা খুব পপুলার হয়ে যাচ্ছে। অর্থাৎ শিল্পী কিন্তু ঠিকই আছেন। আমি যদি ব্যাপারটাকে এইভাবে দেখি যে হয়তো ঠিক গীতিকার বা সুরকার হয়তো ঠিক সেই রকম আগের মতো জিনিস দিতে পারছে, মানে শিল্পী হয়তো আছেন কিন্তু গীতিকার বা সুরকার নেই। ঠিক গীতিকার গানের যে লিরিক্স, এই জায়গা থেকে আপনার প্রশ্নটা আমি বুঝেছি। আমি এটা আপনি কিভাবে দেখবেন? রিমেক নিয়ে অনেক কথা হয়েছে, আমি নিজে প্রবন্ধ লিখেছি, তাতে আমি অনেক কথা বলেছি, সেই সব কথা আমি আসছি না। কিন্তু রিমেক ব্যাপারটার একটা দিক আছে কি, একটা গান হয়তো আমরা শুনেছি, ভালো লেগেছে, ধরুন সেদিনের সোনাঝাড়া সন্ধ্যা, তারপর হয়তো অনেকদিন শুনিনি। আমরা যেরকম শুনি সেরকম কিছু গান আছে, সেদিনের সোনাঝাড়া সন্ধ্যা না হলেও কিছু গান আছে আমরা শুনিনি। তারপর যখন সেই গানটাকে আবার কেউ গিয়ে শোনালে, তখন সেই ভুলে যাওয়ার কুহেলিকার ভিতর থেকে পড়েছে মনে, যেমন সাপ মোচনে রয়েছে, এরকম আর কি ব্যাপারটা, এটা ভালো লাগে। আমি কিন্তু মানে জোর দিয়ে বলতে পারি যে বেশ 8-9 বছর আগে বা 10 বছর আগে নচিকেতার সেই যখন সময় থমকে দাঁড়ায়, বা সুমনের কখনো সময় আসে, জীবন মুচকি হাসে, আজকে যদি অন্য একজন শিল্পী বা একজন মহিলা শিল্পী রেকর্ড করেন, রিমেক করেন, আমার ধারণা ভালো লাগবে। এই যে 10 বছর সময়ের গ্যাপে ভালো লাগে। গানের যে সুরটা ভালো হলে সব গান ভালো লাগে, তাহলে এখন কি সুরকারের জায়গাটাই কি অভাব? না, হ্যাঁ, সেটা ঠিক পুরোপুরি আমি বলছি না। ভঙ্গি যখন পাল্টায় তখন তাকে এইভাবে জাজ করা যায় না। আমি আমার ছেলেকে দেখেছি, যখন ওই কখনো সময় আসে, জীবন মুচকি হাসের প্রিলুড বাজে, তার মধ্যে নস্টালজিয়ার কাজ করে। এটা তো আমার নস্টালজিয়া না, তার নস্টালজিয়া। আমার হয়তো সাজের তারকা আমি শুনলে একরকম লাগে, ওর সেটা লাগে। কাজেই আপেক্ষিক দিকগুলো দেখতে হবে। আর আমি খুব নিশ্চয় করে এই কথা কখনোই বলবো না যে অমুক সময় সুরের ঘাটতি ছিল না, এখন সুরের ঘাটতি, এটা ঠিক তা নয়। কথাটা হচ্ছে যে ভঙ্গি পাল্টেছে, এর বিচার এখনকার গানগুলোর বিচার কিন্তু আরো 10 বছর বা 15 বছর 20 বছর পরে এখন দাঁড়িয়ে আমরা করতে পারি না। তিনি রবীন্দ্রনাথের গান নিয়েও বিস্তৃত চর্চা, অনুধাবন ও গবেষণা করেন। শচীদুলাল দাস, এই নামটা শুনলেই আমাদের বাংলা গানের একটা সামগ্রিক চিত্র চোখের সামনে যেন ভেসে ওঠে। ওনাকে আমি মেসমশাই বলি। বাংলা গানের যে বিভিন্ন ধারা, সেই বিভিন্ন ধারার ব্যাপারে মেসমশাইয়ের যে জ্ঞানের পরিধি, সেটা আমরা যারা গান বাজনা বা মিউজিকের ছাত্র তারা অনেকেই জানি, আপনারা অনেকে হয়তো জানেন না সেভাবে। তো মেসমশাইয়ের বাংলা গানের, রবীন্দ্রনাথের গান, নজরুল গীতি, অতুল প্রসাদ, যত ধরনের বাংলা গান হয় সমস্ত গানেই তার সমান দখল বা সমান তার যাতায়াত। এবং আমরা বাংলা গানের অন্যান্য ধারায় তার যে ব্যুৎপত্তি সেটা সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু আমি একটুখানি আলোকপাত করবো তার রবীন্দ্রনাথের গানের ব্যাপারে, তার চর্চা, তার অনুধাবন নিয়ে। রবীন্দ্রনাথের গান নিয়ে গভীরভাবে তার পড়াশোনা এবং চর্চা। রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট বিশেষজ্ঞ স্বর্গত সুভাষ চৌধুরী মহাশয়, যিনি একসময় আমার শিক্ষক ছিলেন ছোটবেলায়, সুভাষদার সঙ্গে মেসমশাইয়ের দীর্ঘ আলোচনা হতো রবীন্দ্রনাথের ব্যাপারে, এবং সেটা অনেকবার হয়েছে সেই ধরনের আলোচনা। এবং রবীন্দ্রনাথের গানেরও বিভিন্ন ধারা নিয়ে মেসমশাইয়ের যে অনুধাবন, মেসমশাইয়ের যে চিন্তা ভাবনা, যে চর্চা, সেগুলো উনি লিখে গেছেন, সেগুলো ওনার ব্যক্তিগত সংগ্রহে আছে, কিন্তু সেটা কোনোটাই প্রকাশিত হয়নি। আমরা সবাই চাই যে সেই জিনিসগুলো প্রকাশিত হোক, এবং একজন বিশিষ্ট সঙ্গীত গবেষক রবীন্দ্রনাথের গানকে কিভাবে দেখতেন সেটা তাহলে অন্য সব মানুষ জানতে পারে। এবং ঘটনাচক্রে একটা কথাই বলার, যে মেসমশাইয়ের জন্মদিন কবে জানেন? 25শে বৈশাখ। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর।
শারীরিক কারণে তার বহু লেখা আজও প্রকাশিত হতে পারেনি। এই শশীদুল্লাহ বাবুর যে কর্মকাণ্ড কতদিকে তার এটা রয়েছে, কবি, গীতিকার, সুরকার, নিজে ভালো গান গাইতে পারতেন। অনেকদিন বাদে ওর সাথে দেখা আমার দেখা হয়ে গেল, আমি কি সম্মান জানাচ্ছি। আমি অনেক দিন ধরে তাকে চিনেছি, একদিনই চিনিনি, এবং এই চেনার পথে আলটিমেটলি একটা ডেফিনেশন আমি দিতে পারি যে তিনি হচ্ছেন একজন ম্যাজিশিয়ান। কারণ ম্যাজিশিয়ান বললে হবে না, প্রচার বিমুখ ম্যাজিশিয়ান, প্রচার বিমুখ ম্যাজিশিয়ান। এটা হচ্ছে ওনার সম্বন্ধে কারেক্ট কথা। কারণ হচ্ছে আমি ওনাকে চিনতাম কীরমভাবে, উনি ওনাকে চিনতেন সুরকার গীতিকার ছাড়াও ওনার অফিসে একজন কাজ করতো ডামি মিত্র, একজন মিউজিশিয়ান, তার সঙ্গে আমাকে নিয়ে অনেক বিনিময় হতো। ফলে উনি আমার অনেক কিছু আগেই জেনে ফেলেছিলেন, কিন্তু আমি সেটা জেনেছি অনেক পরে। ওনার সঙ্গে যখন পরিচয় হলো তখন দেখলাম তিনি একজন আমাদের বাংলা গানের একজন লিভিং আর্কাইভ, এবং এক এক সময় আশ্চর্য হয়ে যেতাম। আঙুর বলা গান, হ্যাঁ, তারপরে যে পুরনো যে কোনো গান ওর লেখা, ওর সুর, সমস্ত মুখস্থ তার ছিল। শেষকালে বহু মানুষকে আমি বলেছি যে যদি জানতে চান ওনাকে ফোন করুন। তাই এইভাবেই জানতাম। ওমা, হঠাৎ একদিন আবিষ্কার করলাম তিনি কবিতা লেখেন, কবিতা শোনালেন। মানে তাহলে তো লিভিং আর্কাইভ শুধু না, শুধু সঙ্গীতের লোক নয়, তাও দেখলাম যে তিনি একজন কবি। তারপরে আবার কিছুদিন পরে, এরকম বন্ধুত্ব আমি দেখিনি, তখন একটু অনেক সস্তা কাণ্ডার বাজার, এই কোটি লাখের ব্যাপার ছিল না। উনি 1000 টাকা দিয়ে একটা রবীন্দ্রনাথের আঁকার বই আমাকে উপহার দিলেন। 1000 টাকা দিয়ে কিনে। আমি 1000 টাকার দামের বই কিনে আমাকে কেউ উপকার দিতে পারে? আর ছবি সম্পর্কে, যে ছবি সম্পর্কে আমার কোনো জ্ঞানই নেই, বেগুন আঁকলে তলায় বেগুন লিখে দিতে হয়, যে সে মানুষটাকে এই বইটাকে, সেই বইটা পাতা উল্টে আমি কিচ্ছু উদ্ধার করতে পারিনি। আমার কাছে সব গ্রিক মনে হলো। কিন্তু এইটা বুঝতে পারলাম যে উনি যখন আমাকে এই বইটা উপহার দিয়েছেন তখন উনি মনে করেছেন যে এই রস বুঝবার মতো লোক আমি। আসলে তো আমি ল্যাঙ্গুয়েজ অফ পেন্টিং জানি না, কিন্তু তিনি যে এতটা ল্যাঙ্গুয়েজ অফ পেন্টিং জানেন এটা আমার ধারণা ছিল। তারপরে আস্তে আস্তে দেখলাম তিনি গানের সুরও করেন, এবং সেগুলোও কিছু কিছু পরিচয় মিলল। এইভাবেই নানাভাবে তাকে দীর্ঘদিন ধরে আবিষ্কার করেছি। আবিষ্কার করে আমি এই কনক্লুশনে এসেছি, আমার কাছে শশীদুল্লাহ বাবু একজন প্রচার বিমুখ ম্যাজিশিয়ান। তিনি একটা একটা করে রহস্য উদ্ঘাটন করেন, যে তাসের খেলার মতো, ফুটবলের খেলার মতো করে এইভাবে থাকে। এখনো তাকে পুরো জানতে পেরেছি এটা বলতে পারবো না। রয়ে গেছেন ভরসা একটাই, শচীদুলাল আমাদের মাঝখানে রয়ে গেছে, আর তার সুযোগ্য পুত্র সমিত, মানে আমাদের মিষ্টি ঝিনুক, যাকে ছোট থেকে দেখেছি। তো শচীদুলালের কাছে আমার যে মাসেই আমি বাংলা গান লিখি, কিশোর কলিকে গাই, সেটা 58 বছর হয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমাকে কিন্তু প্রথম এই মানুষটি আমাকে টিভি চ্যানেলে প্রথম আমাকে মুখ দেখানো, কথা বলার, আমার নিজের দুঃখ জানানো বা আনন্দ জানানো সুযোগ করে দিয়েছিল সচি। একটা প্রোগ্রাম, একটা ইন্টারভিউ আমার জীবনে আমার খুব বিস্ময়কর লেগেছিল। সচি খবর দিয়ে ডেকে নিয়ে গিয়ে আমাকে এটা করে দেয়, বন্ধুর জন্য করে, এটা তো একটা বিরাট পাওয়া। সেই আজকে ওর এত বড় একটা সম্মান, ও তো একটা ধ্যানমগ্ন ঋষির মতো, তাই না? একটা ধ্যানমগ্ন ঋষির মতো গান নিয়ে ও সারা জীবনে ও যা রেডিও, রেকর্ড, ফিল্ম, সমস্ত জগতের গানের যে খবর, সঙ্গীতাঞ্জলি, রম্যগীতি, যা কিছু ওর কাছে আছে, সমস্ত অফুরান ভাণ্ডার তার কাছে রয়েছে, যেটা ডিজিটাইজ করে, কম্পিউটারাইজ করে একটা অ্যালবাম তৈরি করার যে সঙ্গে চেষ্টা করছে, এটা সাংঘাতিক আর বড় কাজ। বা সারা পৃথিবী জুড়ে বাংলা গানকে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস, একটা ফোরাম করেছে দিল্লিতে,
সুতরাং আমরা সবাই আছি, আমাদের সবাই আশীর্বাদ ওর সঙ্গে রয়েছে, আর সচির সঙ্গে আমাদের তো মনের মিল। জয় জয় করে শীতের দুপুর যেদিন থমকে দাঁড়ায়, কোন মনে মন শঙ্খ চিলের ডানায় মিশে কোথায় হারায়, কার ইশারায় যাই যাই করে। মেঘের ফাঁকে রোদের রেখা দিগন্তে যার ছবি আঁকে, দূর থেকে যতই দেখি মন বলে চিনি তাকে। কবে যেন দেখেছিলাম বুকের মধ্যে রেখেছিলাম নিবিড় করে, এখন এই পরন্ত বেলায় আধো ঘুমে আধো জাগায় মনে পড়ে, যাই যাই করে। ডাহুক ডাকা এই বিজনে কখন বুঝি বেলা পুরায় সঙ্গোপনে, গোপন ছবি তখন মনের অগোচরে, আমার মতো যাই যাই করে, যাই যাই করে, যাই যাই করে, যাই যাই করে, যাই যাই করে। শচী দুলাল দাস সবার কাছে একটি প্রণম্য নাম, আমার কাছেও। আমি দাদা বলে সম্বোধন করি। ওনার কাছে যে কত বাংলা গানের মণিরত্ন আছে সেটা বলা আমার পক্ষে অসাধ্য। আজকে আমি ওনার লেখা এবং সুর দেওয়া একটি গান গাইলাম, কাছে যেতে বাধা নেই, বিনা সুরে সাধা নেই তবুও আমার। এবং গানটি গাইতে আমার ভীষণ ভালো লাগলো। মানে আমি এই ধরনের গান গাইতে একটু বেশি পছন্দ করি, সেটা বোধহয় দাদা বুঝতে পেরেছিলেন, তাই এরকম এত সুন্দর একটি গান আমাকে উপহার দিয়েছেন। খুব ভালো লাগলো গানটা গাইতে পেরে। কতটা আমি গাইতে পেরেছি জানি না, ওনার পছন্দ হবে কিনা, কতটা পছন্দ হবে তাও আমি জানি না, কিন্তু আমি যতটুকু সাধ্য পেরেছি। আর এটার এই পুরো ব্যাপারটার পেছনে আছে সমিত শচী দুলাল দার ছেলে, অসম্ভব গান পাগল একটি ছেলে। ওর জন্যেই এই পুরো প্রজেক্টটা করা সম্ভব হয়েছে, ওর জন্যেই আমরা সমস্ত শিল্পীরা আজকে এখানে এসে আমরা রেকর্ড করেছি, যে যার সাধ্যমতো চেষ্টা করেছি। আমার মনে হয় এটা আপনাদের সবার ভালো লাগবে।
আমার নাম শ্রী শচী দুলাল দাস। আমার সম্ভবত একমাত্র জীবিত অভিভাবক। তেমনি আমার অংশীদার গানকে ঘিরে, বিশেষ করে আধুনিক বাংলা গানকে ঘিরে যে বাংলা ছোটবেলা থেকে আজ তারা বেড়াচ্ছে। শ্রী শচী দুলাল দাস তার একজন অংশীদার। তিনি একমাত্র জীবিত মানুষ যার সঙ্গে আমি নিশ্চিত, পুরোপুরি নিশ্চিত আধুনিক বাংলা কথা বলতে পারি। যিনি নিশ্চিত, যিনি নিশ্চিত অবতারের ফল ও গানটা দুটি বাইরে বাইরে শুনেছি। আমি চেষ্টা করি। আবার আমি তাকে বলতে পারি সুচিতা এই গানের গীত দিন না, এরকম মানুষ আমি জীবনে আর দেখি যে শুধু ভালোবাসার জায়গা থেকে একটা মানুষ ভালোবাসার জায়গা থেকে গান দিয়েছে। তার অন্য কোনো স্বার্থ নেই, কোনো আসলে না করতে চান না, দেখে করতে চান। সুচিতার অন্যান্য আমি সে কথা বলছি না, তিনি একজন আশ্চর্য যত ছিল তত বোঝা যায়, কিন্তু তার দেহের প্রতিটি রক্ত কণা সুর, তাল, ছন্দ এবং রসের জায়গা শুধুমাত্র নাম ধরার স্ট্যাটিস্টিক্সের কারণে না, রসের জায়গা এই সারা পৃথিবীতে তার কিছু লেখা, কিছু লেখায় তার খুশি লেখায় আজকে আমি বলবো তিনি সঙ্গীতকে বিশেষ করে আধুনিক বাংলা গানকে, আধুনিক সঙ্গীতকে এইভাবে সম্মান জানাচ্ছেন। সুচিতাকে সামনে তার আমি কি আমার জীবনে তো আর একজন একজন তো এসে এটাই আর একজন কখনো গায়ে একটা গোটা একজন আনন্দ হচ্ছে গান থেকে আজকের গান গায়িকারা সেই গানগুলি গাইছেন সুচিতা। শচী দুলাল দাস এই নামটি আমাদের সকলের কাছে খুব শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হওয়া একটা নাম। বাংলা গান নিয়ে দীর্ঘদিনের গবেষণা, অনুসন্ধান, নানা ধরনের রিসার্চ, এই সমস্ত ক্ষেত্রে শচীদার অবদান যে ঠিক কতখানি যারা বাংলা গানের মরদী শ্রোতা রয়েছেন তারা সকলেই জানেন, যারা খবর রাখেন। লেখালেখির মধ্যে, অর্থাৎ বাংলা গান নিয়ে এবং সামগ্রিকভাবে সঙ্গীত নিয়ে লেখালেখির মধ্যে বা লেখালেখির পাশাপাশি শচীদা কিন্তু কবিতা এবং গীতিকবিতার জন্যও সময় রেখেছিলেন, জায়গা রেখেছিলেন।
সচিদার লেখা কবিতা আমি পড়েছি এবং কিছু কবিতা তো আমাকে মুগ্ধ করেছিল। এবং এইবারে আমরা পাচ্ছি সচিদার গীতি কবিতা, এবং এই গানগুলি রেকর্ড করেছে অনেকগুলো গান, একাধিক গান সুর করা হয়েছে। এবং এই প্রজন্মের যারা অগ্রগণ্য শিল্পী যারা রয়েছেন তারা সকলেই এই গানগুলো গেয়েছেন। আমারও সুযোগ হয়েছে একটি গান করার, আমার পরম সৌভাগ্য, সচিদার লেখা গান আমি গাইতে পারছি। এই গোটা প্রজেক্টটা বা এই গোটা উদ্যোগে যার একটা বড় ভূমিকা রয়েছে সে হলো সমিত, সচিদার সুপুত্র। সমস্ত শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা এবং পুরো জিনিসটাকে, পুরো কাজটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং সম্পন্ন করা, এই সব কিছু ক্ষেত্রে সমিতের একটা খুব বড় ভূমিকা ছিল এবং আছে। থেকে শ্রোতারা যদি শোনেন তাহলে আমরা সবাই খুশি হব এবং আমরা আমাদের গানের ভেতর দিয়ে সচিদাকে যে সম্মান, যে শ্রদ্ধা জানাতে চাইছি সেটা পূর্ণতা পাবে। বাংলা গানের সব শিল্পীরা, সঙ্গীত স্রষ্টারা, গবেষকরা যে কোনো প্রয়োজনে আজও তাঁর শরণাপন্ন হন। শচী দুলাল দাস আমাদের প্রত্যেকের খুব প্রণম্য মানুষ, যিনি যার তত্ত্বাবধানে, যার লেখায় গান আমরা সবাই গিয়েছে। তো আমরা প্রত্যেকেই বোধহয় একটা সময়ের পর একটু নিজেদের সাংগীতিকভাবে সমৃদ্ধ হতে চাই এবং এই আশীর্বাদটাও পেতে চাই সেই সমস্ত মানুষদের কাছ থেকে যাদের কাছে সেই স্মৃতি, সেই ইতিহাস, সেই সাংগীতিক পরিমণ্ডল, সেই ভারসাম্য রয়েছে। এবং তারা কিন্তু আমাদের সেই সাংগীতিক জায়গাটা বোধহয় বহন করেন এবং আমাদেরকে ভাসমান জায়গা থেকে একটু স্টেবল করার চেষ্টা করেন। তেমন একটি মানুষ শচী দুলাল দাস। জানি না কতটা গাইতে পেরেছি, তবে চেষ্টা করেছি আমি আমার মতো, যেটুকে আমি আমার গানের মধ্যে দিয়ে প্রণাম জানিয়েছি। আর সমিতের কথা তো আলাদা করে কিছু বলারই নেই, কারণ এই পুরো বিষয়টার মধ্যে, পুরো বিষয়টা যেভাবে তৈরি হয়েছে, যেভাবে হয়েছে, যে প্রজেকশনটা, টোটাল প্রজেকশনটার মধ্যেই ওর সমস্তটাই ওরই দায়িত্বে আর কি, পুরোটাই ওর নিজের দায়িত্বে সমস্তটা রয়েছে। এই আমাদের সবাইকে একসাথে করা, এতগুলো মিউজিশিয়ানস, এই কর্মযোগ্যটা পুরোটাই ও একার হাতে সামলেছে। এবং সেটা সুদূর দিল্লি থেকে কলকাতায় এসে কষ্ট করে, আমরা তো নিজেদের জায়গায় গান গেয়েছি, বাট ও যে পরিশ্রমটা করেছে তার ফলস্বরূপ যে গানগুলো আমরা গেয়েছি, যে গানগুলো আপনাদেরকে উপহার দিতে চলেছে ও আমাদের মাধ্যমে, আমার মনে হয় সেই গানগুলো আপনারা শুনুন। শচী জেঠু, শ্রদ্ধেয় শচী দুলাল দাস, ওনার সঙ্গে প্রথম আমার যখন পরিচয়ের উপক্রম হয় তখন ওনার কথা আমাকে বলা হয়েছিল যে উনি একজন সংগ্রাহক, বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ সংগ্রাহক, একজন আর্কাইভিস্ট। এই পরিচয়টাই প্রাথমিকভাবে আমার কাছে আসে। মিউজিক সংস্থা থেকে আমরা রম্যগীতির গান, এই প্রজন্মের গায়ন বলে একটা অনুষ্ঠান করছিলাম। 3-3.5 বছর পরে আবার সেটা দ্বিতীয় পর্ব করি। সেখানে অল ইন্ডিয়া রেডিওর রম্যগীতির কিছু গান এই প্রজন্মের কিছু শিল্পীদের দিয়ে গাওয়ানোর চেষ্টা করা হয়েছিল। দ্বিতীয় পর্বটা বছর 3-3.5 পরে যখন হয়, তার মধ্যে শচী জেঠুর সঙ্গে আমাদের পরিচয় সূত্র অনেকটাই ঘনিষ্ঠ হয়েছে এবং ততদিনে ওনার কাছে সংরক্ষিত রম্যগীতির পুরনো বেতার জগৎ পত্রিকা থেকে সংগ্রহ করা বেশ কিছু গানের স্বরলিপি, লিরিক, গীতিকারের নাম, সুরকারের নাম, স্বরলিপিকারের নাম সহ একটা গোটা ফাইল উনি আমাদেরকে, তাতে বেশ 2 দশকের রম্যগীতির বেশ কিছু গান ছিল, সেই ফাইলটা ধরে উনি নিঃশর্তে আমাদেরকে দিয়ে দেন। এতটা আমাদের জন্য তখনও পর্যন্ত কেউ করেননি, এখনো পর্যন্ত কেউ করেননি, ভবিষ্যতেও আমার মনে হয় না কেউ এরকম করবেন বলে। সে তো ছেড়ে দিলাম, সে তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। কিন্তু শচী জেঠুকে যত জেনেছি, যত দেখেছি যে আংশিক সময়ের জন্য হলেও একটা মানুষ গান লেখেন, কবিতা লেখেন, ছবি আঁকেন, গানে সুর করেন, নিজে একসময় রীতিমতো গান শিখেছেন, গান গাইতে পারেন, কোনো খাতাপত্রের সাহায্য লাগে না, গড়গড় করে সমস্ত পুরনো গান মনে করতে পারেন। আমরা কোথাও আটকে গেলে আমাদের অনায়াসে ধরিয়ে দিচ্ছেন যে কোনো গানের মাঝখানের লাইন থেকে। সবকিছু মিলিয়ে শচী জেঠুকে একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসেবে আমরা জেনেছি। শুধুই একজন আর্কাইভিস্ট বা একজন রিসার্চার উনি আর আমাদের কাছে থাকেননি, একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসেবে আমি বারবার বলছি শচী জেঠুকে
আমাদের জানবার সুযোগ হয়েছে, এবং শচী জেঠুর স্নেহ পেয়ে, শচী জেঠুর সান্নিধ্য পেয়ে আমরা সকলে ধন্য হয়েছি। সবচেয়ে বড় করে যেটা এখানে আমি বলতে চাই সেটা হচ্ছে যে যারা গানের এই সমস্ত কাগুজে ব্যাপার স্যাপার নিয়ে বেশি চর্চা করেন এবং আজীবন চর্চা করেন, তাদের একটা থিওরিটিশিয়ান মাইন্ডসেট কোথাও তৈরি হয়। তাদের মনটা কোথাও একটু গানের থিওরির দিকে, গানের সংগ্রহের দিকে, গানের ঐতিহাসিক মূল্যের দিকে, সাংগীতিক মূল্যের দিকে যেন ততটা নয়, এরকম একটা যেন একটা তৈরি হওয়ার একটা কোথাও প্রবণতা দেখতে পাই আমরা অধিকাংশ ক্ষেত্রেই। কিন্তু শচী জেঠু কিন্তু একটা কম্পোজিশনকে যেরকম করে উনি বিশ্লেষণ করতে পারেন, কোন গানটা ভালো কোন গানটা খারাপ সেই বিচার বিবেচনাটা উনি যে ক্রাইটেরিয়াগুলোকে মাথায় রেখে করছেন, যেইভাবে করছেন, সেটা দেখে শুনে, সেটার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বারবারই এটা মনে হয় যে উনি একজন সঙ্গীতকারের মতন, একজন সঙ্গীত শিল্পীর মতনও বলা যায়, সেরকম করে ভাবতে জানেন। হি থিঙ্কস লাইক আ মিউজিশিয়ান। সুতরাং এই মানুষটাকে আর শুধুই আর্কাইভিস্ট বলবো কি করে। ওনার চিন্তাভাবনাটা, গান সম্বন্ধে ওনার চিন্তাভাবনাটা আমাদের চিন্তাভাবনার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে এতটা মেলে, আর কখনো কখনো আমাদেরকেও ছাপিয়ে এত দূর চলে যায় যে ক্রমশই মানুষটাকে ধরাছোঁয়ার বাইরে মনে হয়। 2016 জি বাংলা সারেগামাপা অনুষ্ঠানে বাংলা গানে তাঁর বিপুল অবদানের জন্য তাকে বিশেষ সম্মানে সম্মানিত করেন শ্রী কালিকা প্রসাদ ভট্টাচার্য আর বলিউডের সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র। উপস্থিত অন্য বিশিষ্ট অতিথি ও শিল্পীরা সকলে তাকে প্রণাম করেন। বাংলা গানের ওপর গবেষণাধর্মী লেখালেখি ছাড়াও শ্রী শচীদুলাল দাস রচিত বহু কবিতা, গল্প, রম্য রচনা, প্রবন্ধ, আঁকা প্রচ্ছদপট, বহু পত্রপত্রিকা ও বইয়ে প্রকাশিত হয়েছে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদিত জীবনের গল্প, গল্পের জীবন গল্প সংকলনে সব বিখ্যাত সাহিত্যিকদের সঙ্গে তাঁর গল্প প্রকাশিত হয়। 2006 গাংচিল থেকে প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থ অতলান্ত নীলে কবিদের ও বিদ্বজ্জনের প্রশংসা পায়। ও কিন্তু আমার চেয়ে বেশ ছোট। ওকে ওর জন্ম থেকে দেখেছি, অনেকেরই জানা নেই। তার শচীদুলাল, আমরা যে শহরে থাকতাম ওদের পরিবারটি সেই শহরে একটি বিখ্যাত পরিবার ছিল, শিক্ষা দীক্ষা সংস্কৃতি সব দিক থেকেই। তাই ও নিজের অধিকারে সাহিত্য জগতে প্রবেশ করেছে। আমি তার এই আগমনকে অভিনন্দন জানাই। যত দূরেই যাও আমাদের কাছে আছো, আমাদের কাছে থাকবে। তুমি তোমাতে, তোমার কবিতাতে। কামনা করি আর অনেকদিন বাঁচো, আর অনেক লেখো, আর আমাদের মতন ক্ষুদে লেখকদের সাহায্য করে যাও। তোমার অর্জিত সম্পদ দিয়ে, তোমার গবেষণালব্ধ জ্ঞান দিয়ে। কিন্তু এরকম লোক তো কম হয়, গবেষণালব্ধ জ্ঞানও আছে আবার কাব্যও আছে। এই দুটো মেলানো। রবীন্দ্রনাথের জন্মদিন আজকে, রবীন্দ্রনাথ ছাড়া বা সুধীন দত্ত, বিষ্ণুদের মতন দু চারজন কবি ছাড়া আর কারিব আছে? হয় কাব্য আছে কিন্তু গবেষণা নেই, হয় গবেষণা আছে তো কাব্য নেই। সমালোচকদের সম্বন্ধে জীবনানন্দ দাস তো লিখেছিলেন, না হয় নিজেই তুমি লেখো না কেউ একটি কবিতা, সমালোচনা করে কি হবে? খুঁটে খুঁটে খাচ্ছ। আমরা লিখছি, তোমরা খুঁটে খুঁটে খাচ্ছ। যারা খুঁটে খুঁটে খায় তারা যে খুঁটে খুঁটে জিনিসগুলো জড়ো করে কবিতাও লিখতে পারে। শচীর মধ্যে দুটো জিনিসই মিলে গেছে, কি করে হলো আমি জানি না। আমার বিস্ময় শচী একটা দিক থেকে, আমার ছোটবেলার বন্ধু, বরাবর দেখে আসছে, কিন্তু
আমার কাছে সচি একটা বিশ্বাস, এবং আমি সচিকে নিয়ে, তার কবিতাকে নিয়ে এবং তার ক্রমাগত কমতে থাকা বয়স নিয়ে বিস্মিতই থাকতে চাই। এটা আমার মনে হয় আজকে শচীদুলাল বাবুর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক যেটা, কিছু কিছু খুব নিবিড় জায়গা আছে, প্রেমের সম্পর্কগুলো বেশি প্রকাশিত করতে নেই, তার মাধুর্য হারিয়ে যায়, আলোচিত হয়নি। কি করে তার সঙ্গে পরিচয় হলো? হি ইজ এ লিভিং আর্কাইভ অফ মিউজিক, মডার্ন বেঙ্গলি সং। তার কাছে সেই আঙুরবালা থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সমস্ত গানের ইতিহাস আছে, তার কাছে সে গানটা আছে। এই যে একটা দিক, বাংলা গানকে বাঁচিয়ে রাখার এবং তাকে ধরে রাখার, তার ইতিহাসকে সমৃদ্ধ করার, এই যে একটা অনলস প্রয়াস তিনি চালিয়ে যাচ্ছেন। আসলে আমি তো বটেই, আমার মনে হয় অনেকেই সচিদের কাছে এমনভাবে ঋণী। আমাদের যখনই যা দরকার পড়ে, বিশেষ করে একটু পুরোনো গানের কোথাও একটু আটকে গেলে প্রথম যেটা মাথায় আসে সচিতার একটা ফোন, এবং সচিতা কোনো কিছু ভাবনা হওয়ার আগে গানের কথা এবং সুর নির্ভুলভাবে আমাদের বলে দেয়। তো কাজেই সচিতার সামনে বিশেষ করে পুরোনো গান করতে বসাটা করে দুঃসাহসের ব্যাপার আমার কাছে মনে হয়। তাঁর লেখা ও সুরের গান নানা সময় গেয়েছেন অনেক শিল্পী। আগে হৈমন্তী শুক্লা সহ একাধিক শিল্পী তাঁর লেখা গান বাংলা ফিল্মে ও বেসিকে রেকর্ড করেন। সম্প্রতি পুত্র সমিতের উদ্যোগে 2017 ও 2018 পুজোয় তাঁর লেখা 18টি গীতি কবিতায় তাঁর নিজের ও কলকাতার বিশিষ্ট 8 জন সুরকারের সুরে কলকাতা ও মুম্বাইয়ের 18 জন জনপ্রিয় শিল্পী গান রেকর্ড করেন। কলকাতার বাইরে তাঁর জন্মস্থান শিলং ছাড়াও দিল্লিতে, লখনৌ, আগরতলা ও দেশের নানা স্থানে বাংলা সাংস্কৃতিক সমাজ তাকে সম্মানিত করেছেন। এখন 80 বছর বয়সে ভগ্ন স্বাস্থ্য সত্ত্বেও সজীব মনের মানুষ তিনি আজও ঘরে বসে কবিতা লেখেন, ছবি আঁকেন, নিরন্তর মন দিয়ে গান শোনেন। কলকাতাবাসী কন্যা সুদেষ্ণা, জামাতা প্রান্তিক, নাতি পৃথ্বীরাজ আর দিল্লি প্রবাসী পুত্র সমিত, পুত্রবধূ শুভ্রা ও নাতনি সিঞ্জিনীকে নিয়ে শচীদুলাল বাবু ও স্ত্রী মমতা দেবীর সংসার, যাদের সকলকে একসাথে নিয়ে তাদের সদা মঙ্গল কামনায় জীবনের তারা আনন্দে শান্তিতে থাকতে চান। 50 বছর ধরে ওনার সঙ্গে সংসার করছি, কিন্তু আমি বিয়ের পর থেকেই দেখেছি উনি একদিকে যেটা বলা যায় সঙ্গীত অনুরাগী, শোনা গান পাগল যদি বলা যায়, এত মগ্ন উনি। সত্যি রেকর্ড কেনা, বিভিন্ন জায়গাতে গান কালেকশন করা, গান লেখা, চর্চা করা, কবিতা লেখা, মাঝে মাঝে ঘরে বসে বসে ছবি আঁকা, এসব নিয়েই উনি বেশি মগ্ন থাকতেন। তবে সংসারটা তো একটুখানি, তাতে তো একটু হ্যাম্পার করেই, এবং সেইটুকু তো আমাকে সামাল দিতেই হবেই, এটাই তো বাস্তব। তা না হলে সংসার চলে কি করে? ছেলে মেয়েকেও মানুষ করেছি এইভাবেই আমরা আমাদের সংসার চলেছে। আমার বাবা জীবনকে চিনতে শেখা, জীবনের পথে চলতে শেখা, সব কিছু আমার বাবার হাত ধরে। মানুষকে ভালোবাসতে শেখা, সবাইকে নিয়ে একসাথে কিভাবে থাকতে হয়, কিভাবে মানুষের সঙ্গে মিশতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে ভাবতে হয়, সব কিছু আমার বাবার কাছে শেখা। আমার বাবা মানে আমার কাছে গোটা পৃথিবী। এই পৃথিবী, এই জীবন, এর যে প্রতিটা পর্যায়, প্রতিটা ধাপ, প্রতিটা পরত, সবেতেই মিশে আছেন আমার বাবা। জীবনকে দেখা আমার বাবার চোখ দিয়ে। আমি আজকে যা কিছু,
আমি আজকে যতটুকু শিখেছি, জেনেছি, আমি আজকে যেভাবে পথ চলি, সব কিছু আমার বাবার জন্য সম্ভব হয়েছে। আমার বাবার কাছ থেকে সব কিছু শেখা। আমার বাবা মানে আমার কাছে গোটা বিশ্ব, আমার বাবা মানে আমার সব কিছু। সকলকে নমস্কার। আমি পৃথ্বীরাজ বসু। আমি শচীদুলাল দাসের নাতি হই। তো ছোটোবেলা থেকেই যখন মানে বলতে গেলে আমার পুরো বড় হওয়াটাই মানে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ কাটে দাদুর সাথে মেলামেশায়। ছোটোবেলা থেকে আমরা ক্রিকেট খেলতাম এবং মানে আমি এখন বুঝতে পারি যে কতটা ভালো একজন মানে গ্র্যান্ড প্যারেন্ট হিসাবে একজন হতে পারে, যে শুধুমাত্র আমার ক্রিকেট খেলাটাকে এরকমভাবে সাপোর্ট করতো, আমার সাথে নিজে খেলে। এবং এটাকে বাদ দিলেও আরও অনেক ছোট ছোট ঘটনা আছে, যেমন মানে যখন ছোটোবেলা আমি বড় হচ্ছিলাম, তো আমাদের ছোটোবেলাকার সমস্ত ছড়া বা নার্সারির যে কোনো পোয়েম, ঠিক আছে, সেই জিনিসগুলো মানে দাদুর সাথে গল্পের ছলে ছলে শিখতাম। এবং আমি দাদুকে চিনি এমন একটা মানুষ হিসেবে, সে শুধু বাংলা গানই নয়, শুধু বাংলা সাহিত্যেরও নয়, ফর দ্যাট ম্যাটার মানে যে কোনো ইংরেজি কবিতা বা বাংলা কবিতা হোক, সাহিত্যের বিষয়ে তার এতটাই পাণ্ডিত্য যে কোনো কবিতা দাদুর সবসময় মুখস্থ থাকতো। এবং কবিতা আমি যেভাবে দাদুর কাছে বুঝতাম সেটা হয়তো আমি আর জীবনে কারোর কাছেই বুঝতে পারিনি, সে আমি যাই করে থাকি না কেন। তো এরকম অনেক ছোট ছোট মানে ইনস্টেন্সেস আছে আমার লাইফে দাদুর সাথে, যেগুলো থ্রুতে আমি বুঝতে পেরেছি যে আমি কতটা মানে কত সৌভাগ্য আমার যে আমি দাদুর মতন একজনের কাছে বড় হয়েছি। এবং আমি সেই জন্য মানে দাদুর কাছে সবসময় খুবই কৃতজ্ঞ থাকব। এবং আমার কাছে দাদু অত্যন্ত প্রিয় একটি মানুষ, এবং দাদুর থেকে ভালো হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই। শ্রী শচীদুলাল দাস আমার দাদু। দাদু আমার সবচেয়ে ভালো বন্ধু। দাদুর কাছ থেকে আমি ছোট্টবেলা থেকে অনেক কিছুই শিখেছি, আজও শিখছি। আর দাদুর অনেক কোয়ালিটিস আছে, কিন্তু তার মধ্যে থেকে যেটা আমার ফেভারিট সেটা হচ্ছে দাদুর সেন্স অফ হিউমার। দাদু ভীষণ ভালো জোকস করে, দাদু খুব মজা করে আমাদের সাথে। দাদু অনেক কিছু শেখার চেষ্টা করি আমি দাদুর কাছ থেকে। যেমন দাদু আমাকে রবীন্দ্রসঙ্গীতও শিখিয়েছে, দাদু আমাদের সাথে খেলাও করে, আমরা চেস খেলি, কার্ডসও খেলি। দাদু কবিতা পড়েও আমায় শোনায়, আমি কবিতা শেখারও চেষ্টা করি। দাদু সত্যজিৎ রায়ের আমাকে অনেক গল্পও শুনিয়েছে, শর্ট স্টোরিজ ছোট ছোট। আর এইসবই। তাছাড়া আমি দাদুর সাথে যতটুকু টাইম স্পেন্ড করি, আই এনজয় ইট আ লট। অ্যান্ড তাই জন্য দাদুকে আমি ওয়ান অফ মাই ফেভারিট পারসনস মনে করি। দাদু ইজ আ ভেরি গ্রেট কম্প্যানিয়ন অফ মাইন। স্পন্দন। অর্থহীন অনর্থ দাও, কায়াবিহীন কাঁপন দাও, অনিশ্চিতের বাঁধন দাও, বদলে পাবে স্পন্দন। মাটির তাপ ছুঁয়ে দেখো, হাওয়ার বুকে কান পাতো, পরের মুখে গল্প শোনো, সেখানে পাবে স্পন্দন। করিনি শখের কারবার, ছায়া হয়েছি বারবার, তরুণী রাত ছাড়খাড় করেছে কত দুর্জন। উল্টো পিঠে চোখ রাখো, প্রলাপের জট ছাড়াও, ঢেউয়ের বুকে পা রেখে কেবল শোনো গর্জন, সেখানে পাবে স্পন্দন। শচীদুলাল দাস আমাদের বাবা। তিনি একজন কত বড় মাপের কবি, গীতিকার, সুরকার, চিত্রকর, সঙ্গীত স্রষ্টা, সঙ্গীত গবেষক, এগুলো হয়তো অনেকেই জানেন, এখন জানেন। কিন্তু তিনি একজন বাবা হিসেবে, একজন মানুষ হিসেবে ঠিক কতখানি বড়, ঠিক কতটা উচ্চতার, সেটা জানি শুধু আমি, আমার দিদি, আমাদের পরিবারের কাছের মানুষেরা সকলেই। ঠিক এরকম একজন বাবা পাওয়া আমাদের পক্ষে কতটা ভাগ্যের, সেটা বলে বোঝানো খুব মুশকিল। খুব সংক্ষেপে বলতে গেলে, সংসার জীবনের নানা জটিলতার মধ্যে, নানা চ্যালেঞ্জের মধ্যে, নানা কঠিন সময়ের মধ্যে একজন মানুষ কিভাবে নিজেকে ঠিক রেখে তার পরিবারকে সঠিকভাবে গাইড করে চালনা করে নিয়ে আসেন, পরিবারের প্রতি প্রতিটি দায়িত্ব পালন করেন,
আমাদের সন্তানদের প্রতি, স্ত্রীর প্রতি, পরিবারের সকলের প্রতি দায়িত্ব সবকটি পালন করে নিজের জীবন খুব সুষ্ঠুভাবে জীবনযাপন করে তার মধ্যেই তা যতটুকু সময় পেয়েছেন এমন উৎকৃষ্ট সাহিত্য রচনা, শিল্প সমালোচনা, শিল্পতত্ত্ব, প্রচ্ছদপট, ছবি আঁকা, গান করা, গান করানো, গানের অনুষ্ঠান, মাকে নিয়ে বহু নৃত্য, নাট্য, গীতিনাট্য সমস্ত পরিচালনা করা, আধুনিক বাংলা গান নিয়ে গবেষণা করা, এত বিস্তৃত কাজ করেছেন। অথচ যখনই তার সাথে আমরা বসি, তখনই যার সাথে আমরা আলোচনা করি, কথা বলি, তিনি একদম একজন মানুষ, ঘরের মানুষ, এত কাছের মানুষ, আমাদের প্রতিটি মানুষের প্রতি এতটা সংবেদনশীল, প্রত্যেকের প্রতি এতটা চিন্তা করেন, আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকের সন্তান সন্ততির জন্য, ছোটদের জন্য, ভবিষ্যতের জন্য, পরিবারের ভালোর জন্য যা যা করা সম্ভব তিনি এবং আমাদের মা শ্রীমতী মমতা দাস এরা কঠোর আত্মত্যাগে, আদর্শের সঙ্গে, সততার সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে যেভাবে করে গেছেন সেটা অত্যন্ত দৃষ্টান্তমূলক। আমি মনে করি আমরা অত্যন্ত ভাগ্যবান যে এরকম বাবা মা আমরা পেয়েছি। সত্যি তারা আজও যেভাবে পারিবারিক প্রতিটি দায়িত্ব পালন করেছেন, আমাদের যেভাবে ভালোবাসা দিয়ে, সততা দিয়ে, আন্তরিকতা দিয়ে মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন, ভালো রাখতে শিখিয়েছেন, সেগুলি পেয়ে আমরা পরম কৃতার্থ, ধন্য, কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। আমরা চাই আমাদের বাবা শ্রী শচীদুলাল দাস মাকে নিয়ে আমাদের মাথার ওপর আরও অনেক দিন এমনভাবে থাকুন, প্রকৃত অভিভাবকের মতন, ঈশ্বরের মতন তাদের আশীর্বাদ আমাদের উপর ঝরে পড়ুক। তারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের মাথার উপর ছায়া হয়ে থাকুন। নমস্কার। আজকে যে জিনিসটা আমি বারবার বলতে চাইছি, আরও বেশি ভালোবাসা দরকার, আরও বেশি আপন বলে ভাবা দরকার একে অন্যকে, তা নইলে কিছুই হবে না। এটাকে সরিয়ে রেখে কোনো জিনিসটাই করা সহজ বলে আমার মনে হয় না, কখনোই নয়। আজকে অনেক কিছুই হচ্ছে, মানুষ অনেক এগিয়ে গেছে অনেক দিক দিয়ে, কিন্তু পাশাপাশি দু একটা জিনিস আছে যে ভীষণ আত্মকেন্দ্রিকতা একটা এসে গ্রাস করছে মানুষকে। আত্মকেন্দ্রিকতা বলবো আমি এটাকে, যে ফেসবুকের লাইভ, মোবাইলের লাইভ, তার মধ্যে আমরা একে অন্যের খবর রাখতে পারছি না। আমি আমার কথাটা বলে দিচ্ছি, কিন্তু আপনার খবরটা রাখতে পারছি না। এটা খুব ছোট রোগ হলেও ধীরে ধীরে বিস্তার লাভ করে এবং একটা ক্ষতিকর জায়গায় নিয়ে যেতে পারে সমাজকে। ঘরে ঘরে ছেলে মেয়েদেরকেও আমাদের এই শিক্ষাই দেওয়া দরকার যে তারা প্রকৃত সমাজটাকে চিনে নিক, প্রকৃত যে মানুষের ভিড়টাকে চিনে নিক। এটাই আমার আপন জায়গা, এটা না বুঝলে হবে না। মানুষের ভিড় থেকে সরে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে আমার চিন্তায় মশগুল হয়ে রইলাম, এতে কোনো ফল হবে না। অনন্য মননের কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, গায়ক, চিত্রশিল্পী, সঙ্গীত গবেষক, বড় মাপের মনের মানুষ, জনপ্রিয়, সদালাপী, সুরসিক ব্যক্তিত্ব শ্রদ্ধেয় শ্রী শচীদুলাল দাসকে আমাদের বিনম্র প্রণাম। আজ কি তাহার বারতা পেল রে কিশলয়, ও রে কিশলয়, ওরা কার কথা কয় রে, কার কথা কয় রে। বনময়
বনময় আজ কি তাহার বারতা পেল রে কিশল আকাশে আকাশে দূরে দূরে সুরে সুরে কোন পথিকে গাহে জয় গাহে জয় গাহে জয় ওরা কার কথা কই রে কার কথা কই রে বনময় বনময় আজ কি তাহার বারতা পেল রে কিশল যেথা চাপা কোরকের শিখা জলে ঝিল্লি মুখর ঘন বন তলে যেথা চাপা কোরকের শিখা জলে ঝিল্লি মুখর ঘন বন তলে এসো কবি এসো মালা পরো বাঁশি ধরো হো গানে গানে বিনিময় গানে গানে বিনিময় ওরা কার কথা কয় রে কার কথা কয় রে বনময় বনময় আজ কি তাহার বারতা পেল রে কিশল নমস্কার।